আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো, নির্বাচনী রোডম্যাপ ঘোষণা দেরি হলে সরকারের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন উঠবে বললেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম। বাংলাদেশে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা দেরি হলে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তোলার ঝুঁকি আছে বলে মনে করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ নিজের ভেরিফাইড ফেসবুক ওয়ালে এক পোস্টে সব মন্তব্য করেছেন ফখরুল। তিনি বলেন, নির্বাচন দেরিতে দিলে বিএনপি সরকারের জবাবদিহিতা নিয়ে প্রশ্ন তুলবে। জানাবো, গাজায় আরও নতুন করে 52 নিরীহ ফিলিস্তিনি নিহত। অবরুদ্ধ গাজা উপত্যকায় দখল ইসরায়েলি বাহিনীর হামলায় 24 ঘন্টা আরও 52 জন নিরীহ ফিলিস্তিনি নিহত হয়েছে। হামলায় আহতের সংখ্যা 5 শতাধিক। আজ বার্তা সংস্থা আনাদুলোর এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, গত 24 ঘন্টায় 52টি মরদেহ হাসপাতালে আনা হয়েছে। একই সময়ে আহত হয়েছে আরও 503 জন। এছাড়াও বহু মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে। এরপর জানাবো, জাতিসংঘের আইএলওতে ফিলিস্তিনের পদোন্নতি। আলহামদুলিল্লাহ, ফিলিস্তিনকে জাতীয় স্বাধীনতা আন্দোলন থেকে পর্যবেক্ষক রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে জাতিসংঘের আন্তর্জাতিক শ্রমিক ও শ্রম অধিকার বিষয়ক অঙ্গ সংস্থা ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন। জানাবো, 12,000 সেনার মরদেহ বিনিময় করবে রাশিয়া ইউক্রেন। তুরস্কের ইস্তাম্বুল শহরে অনুষ্ঠিত শান্তি সংলাপে যুদ্ধে নিহত 6,000 করে মোট 12,000 সেনার মরদেহ বিনিময় সম্মত হয়েছে রাশিয়া এবং ইউক্রেন। পাশাপাশি উভয় বাহিনীর 1,000-এর বেশি বন্দী সেনাকে ছেড়ে দেওয়ার বিষয়ে একমত হয়েছে দেশ দুটি। এবারে জানাবো, পাকিস্তান জেল থেকে পালালো 213 কয়েদি। অভিযানে পুলিশ। পাকিস্তানের করাচির মালির জেল থেকে অন্তত 213 জন কয়েদি পালিয়েছে। পলাতক কয়েদিদের ধরতে বড় আকারের অভিযান শুরু করেছে দেশটির পুলিশ। আজ পাকিস্তান কর্তৃপক্ষ এই তথ্য নিশ্চিত করেছে। খবর পাকিস্তানের জাতীয় মাধ্যম ডন এবং জিও নিউজের। নির্বাচনী রোডম্যাপ ঘোষণা দেরি হলে সরকারের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন উঠবে বললেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম। বাংলাদেশে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা দেরি হলে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তোলার ঝুঁকি আছে বলে মনে করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ নিজের ভেরিফাইড ফেসবুক ওয়ালে এক পোস্টে সব মন্তব্য করেছেন ফখরুল। তিনি বলেন, নির্বাচন দেরিতে দিলে বিএনপি সরকারের জবাবদিহিতা নিয়ে প্রশ্ন তুলবে। এ সময় বিএনপির মহাসচিব তিনি বলেন, চোখের অস্ত্রোপচারের পর চিকিৎসার কারণে আমি কয়েকদিন বিমানে যেতে পারবো না। তা সত্ত্বেও আমি বাংলাদেশের রাজনৈতিক উন্নয়ন ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছি এবং ইতিবাচক ফলাফলের জন্য যা যা করা সম্ভব তা করছি। গতকালের বৈঠকটি অনুষ্ঠিত হতে দেখে আমি আনন্দিত হয়েছি এবং গণতান্ত্রিক উত্তরণ গত 15 বছরে জুলাই 2024 অন্যায়ভাবে ক্ষতিগ্রস্তদের জন্য ন্যায় বিচার এবং অত্যন্ত প্রয়োজনীয় সংস্কারের বিষয়ে স্পষ্ট অগ্রগতির জন্য আমি উন্মুখ। আমাদের মনে রাখতে হবে, গণতান্ত্রিক উত্তরণ, ন্যায় বিচার এবং সংস্কারগুলি পারস্পরিকভাবে আলাদা নয়। এগুলো একই সঙ্গে ঘটতে পারে এবং অবশ্যই ঘটতে পারে। এটি আমাদের জাতির জন্য সর্বোত্তম পথ। আমি আন্তরিকভাবে আশা করি অন্তর্বর্তীকালীন সরকারের কঠিন সিদ্ধান্ত নেওয়া প্রজ্ঞা এবং ক্ষমতা আছে, যার শুরু নির্বাচনী রোডম্যাপের জরুরি ঘোষণা দিয়ে। এটি যত বেশি বিলম্বিত হবে তত বেশি ঝুঁকি থাকবে যে অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলতে শুরু করবে। আসুন বাংলাদেশকে প্রকৃত গণতন্ত্র এবং জবাবদিহিতার পথে নিয়ে যাওয়ার এই সুযোগটি হাতছাড়া না করে। এ সময় অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পর যে সমস্যাগুলো এসেছে সেগুলো নিয়ে মির্জা ফখরুল ইসলাম মন্তব্য করেছেন। গাজায় আরও 52 নিরীহ ফিলিস্তিনি নিহত। অবরুদ্ধ গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলি বাহিনীর হামলায় নতুন করে আরও গত 24 ঘন্টায় 52 নিরীহ ফিলিস্তিনি নিহত হয়েছে। হামলায় আহতদের সংখ্যা 5 শতাধিক। আজ বার্তা সংস্থা আনাদুলোর এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, গত 24 ঘন্টায় 52টি মরদেহ হাসপাতালে আনা হয়েছে। একই সময় আহত হয়েছে আরও 503 জন। এছাড়াও বহু মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকে
আটকে আছে উদ্ধারকর্মীরা সেখানে পৌঁছাতে পারছেন না। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী 2023 সালের অক্টোবরে গাজায় ইসরায়েলের সামরিক অভিযান শুরুর পর থেকে কমপক্ষে 54,470 জন নিরীহ ফিলিস্তিনি নিহত হয়েছে। দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর এই ধরনের কর্মকাণ্ডের ফলে নিরীহ ফিলিস্তিনিরা মারা যাচ্ছে। পৃথিবীর বুকে একমাত্রই নিকৃষ্ট শাসক যিনি নিরীহ ফিলিস্তিনিদেরকে এভাবে হত্যা করছেন, কিন্তু পৃথিবীর কোনো রাষ্ট্রই তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ গ্রহণ করছে না। সবাই বলছে নিষেধাজ্ঞা হবে, নিষেধাজ্ঞা দেব, কিন্তু বাস্তবে এখনো কোনো নিষেধাজ্ঞা আসেনি এই কুখ্যাত নেতানিয়াহুর বিরুদ্ধে। এবার দখলদার ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিকভাবে চাপ আসতে পারে এমনটাই আশঙ্কা প্রকাশ করা হয়েছে, কারণ এখন ইউরোপীয় ইউনিয়নের নেতারা জানিয়েছেন আমরা নিরীহ ফিলিস্তিনিদের এভাবে হত্যা করার যে টেন্ডেন্সি চালু করেছে নেতানিয়াহু সেটি কোনোভাবেই মেনে নেব না। জাতিসংঘের আইএলওতে ফিলিস্তিনের পদোন্নতি। ফিলিস্তিনকে জাতীয় স্বাধীনতা আন্দোলন থেকে পর্যবেক্ষক রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে জাতিসংঘের আন্তর্জাতিক শ্রমিক ও শ্রম অধিকার বিষয়ক অঙ্গসংস্থান ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন আইএলও। আজ সুইজারল্যান্ডের রাজধানী জেনেভায় আইএলওর সদর দপ্তরে অনুষ্ঠিত 113তম আন্তর্জাতিক সম্মেলনে ফিলিস্তিনকে অসদস্য পর্যবেক্ষক রাষ্ট্র হিসেবে ঘোষণা করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। আইএলও প্রাথমিক সদস্য পদ পাওয়ার 5 দশকেরও বেশি সময় পরেই স্বীকৃতি বা পদোন্নতি পেল ফিলিস্তিনি। বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে বিষয়টি ঘোষণা করা হবে বলে জানিয়েছে আইএলও। এর আগে রোববার আইএলও সম্মেলন সভায় ফিলিস্তিনকে পর্যবেক্ষক রাষ্ট্রের স্বীকৃতি প্রদান বিষয়ক প্রস্তাব উপস্থাপিত হয়। এ সময় একমাত্র হাঙ্গেরি ছাড়া অন্য সব রাষ্ট্রের এই প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে। জাতিসংঘের মূল সংস্থা সাধারণ পরিষদ 2024 সালে 10 মে ফিলিস্তিনকে প্রথমবারের মতো পর্যবেক্ষক রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়। এরপর একই মাসে ফিলিস্তিনকে পর্যবেক্ষক রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় জাতিসংঘের অপর দুই সংস্থা ইউনেস্কো এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডব্লিউএইচও। এবার তৃতীয় সংস্থা হিসেবে ফিলিস্তিনকে স্বীকৃতি দিল আইএলও। কোনো দেশ বা অঞ্চল যদি জাতিসংঘ এবং তার কোনো অঙ্গ সংস্থায় পর্যবেক্ষক রাষ্ট্র হিসেবে স্বীকৃতি পায়, সেক্ষেত্রে ওই দেশ বা অঞ্চল সংশ্লিষ্ট সংস্থার বৈঠক, আলোচনা এবং নিয়মিত সেশনে উপস্থিত থাকতে পারে, আলোচনায় অংশ নিতে পারবে, কিন্তু কোনো প্রস্তাবের পক্ষে বা বিপক্ষে ভোট দিতে পারবে না। এটি মূলত পূর্ণাঙ্গ সদস্যপদ পূর্বের অবস্থা, সূত্র আনাদুলু এজেন্সির। 12,000 সেনার মরদেহ বিনিময় করবে রাশিয়া ইউক্রেন। তুরস্কের ইস্তানবুল শহরে অনুষ্ঠিত শান্তি এবং সংলাপে যুদ্ধে নিহত 6,000 করে মোট 12,000 সেনার মরদেহ বিনিময়ে সম্মত হয়েছে রাশিয়া ইউক্রেন। পাশাপাশি উভয় বাহিনীর 1,000-এর বেশি বন্দী সেনাকে ছেড়ে দেওয়ার বিষয়ে একমত হয়েছে দেশ দুটি। বাস্তবায়ন হলে এটি হবে যুদ্ধ চলাকালীন সবচেয়ে বড় যুদ্ধবন্দী বিনিময় ও মরদেহ বিনিময় সমঝোতা। গত মে থেকে ইস্তানবুলে শান্তি সংলাপ শুরু করেছে দুই দেশের সরকারি প্রতিনিধিরা। সোমবার এক সংবাদ সম্মেলনে তথ্য জানিয়েছে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রী রুস্তম উমেরভ। ইস্তানবুলে ইউক্রেনের যে প্রতিনিধি দলটি অবস্থান করছে সেটির নেতৃত্ব দিচ্ছেন তিনি। সংবাদ সম্মেলনে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রী বলেছেন, আমরা অল ফর অল নীতির আওতায় উভয় পক্ষের গুরুতর আহত এবং অসুস্থ সব সেনাদের মুক্তি দিতে সম্মত হয়েছে। এছাড়াও 18 থেকে 25 বছর বয়সী সব সেনাকে মুক্তি দেওয়া হবে। এছাড়াও উভয় পক্ষ 6,000 করে মোট 12,000 সেনার মৃতদেহ বিনিময় সমঝোতা করছে। আমরা এই যুদ্ধের জেরে যারা বন্দী হয়েছে এবং ইউক্রেনে যে সব শিশু অপহরণের শিকার হয়েছে তারা সবাই যেন শীঘ্রই মুক্তি পায়। ইস্তানবুলে রুশ প্রতিনিধি দলের প্রধান এবং বর্তমান পুতিনের সহকারী ভ্লাদিমির মেডেনস্কি এবং সংবাদ সম্মেলনে বলেছেন, আমরা এই যাবৎকালে সবচেয়ে বড় যুদ্ধবন্দী এবং মরদেহ বিনিময় সমঝোতায় পৌঁছেছি। অল ফর অল নীতির আওতায় প্রথম ধাপে 6,000 করে মৃত সেনা এবং গুরুতর আহত অসুস্থ সব সেনাকে মুক্তি দেয়া হবে। পরের ধাপে উভয় পক্ষ 18 থেকে 25 বছর বয়সী সব যুদ্ধবন্দী সেনা মুক্তি পাবে। এই সংস্থাটি 1,000 জনের বেশি। ভ্লাদিমির মেডিনস্কি আরও বলেছেন, শুধু তাই নয়, আত্মীয় স্বজনরা যেন মৃতদেহ এবং আহত ও অসুস্থ সেনাদের রিসিভ করতে আসতে পারে। সেক্ষেত্রে আমরা 2 অথবা 3 দিনের যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছি এবং কিয়েভ তাতে সম্মতি দিয়েছে। আমাদের সমঝোতা চূড়ান্ত হয়েছে, খুব শীঘ্রই বাস্তবায়ন করা হবে, বলছেন মেডিনস্কি, সূত্র আনাদুলু এজেন্সির।